রাবেয়া বেগম কাশতে কাশতেই বিছানায় উঠে বসলেন। পাশে থাকা জগ থেকে পানি গ্লাসে ঢালতে গিয়ে হাত ফসকে পানির গ্লাস নিচে পড়ে গেল। শব্দ পেয়ে ছুটে এলো রিমা। শাশুড়ির দিকে বিরক্ত চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। রিমার স্বামী নয়ন রিমার পিছে এসে দাঁড়িয়েছে। রাবেয়া বেগমকে কাশতে দেখে দ্রুত ছুটে গেল সে। পানির গ্লাস তুলে জগ থেকে পানি ঢেলে মাকে খাইয়ে চিন্তিত গলায় বলল, তুমি ঠিক আছো মা? কাশিটা তো অনেক বেড়েছে মনে হয়। রাবেয়া বেগম আঁচলে মুখ গুজে কাশছে। ছেলের কথার জবাব দেওয়ার অবস্থায় নেই সে। নয়ন অস্থির নয়নে মায়ের কাশির ঔষধ খুঁজতে লাগল। বক্স খুলে ঔষধের খালি পাতা দেখে কপাল কুঁচকে তাকালো রিমার দিকে। কি ব্যাপার রিমা, মায়ের ওষুধ শেষ হয়ে গেছে, অথচ তুমি তো আমাকে একবারও বললে না। মায়ের খেয়াল কি তুমি ঠিকমতো রাখছো না? রিমা দায়সারা গলায় বলল, খেয়াল রাখার কি আছে নয়ন? তোমার মা এতটাও অসুস্থ নয় যে তাকে ধরে ধরে ওষুধ খাওয়াতে হবে। ওষুধ শেষ হয়ে গেছে এটা সে নিজেও তোমাকে বলতে পারত। ধারালো দৃষ্টিতে তাকালো রিমার দিকে। গলায় তেজ বাড়িয়ে কর্কশ কণ্ঠে বলল, সব যদি মাই করে তাহলে তুমি এই বাড়িতে আছো কি করতে? আমার মায়ের খেয়ালে যদি তুমি রাখতে না পারো তাহলে তোমার এই সংসারে থাকার কোনো প্রয়োজন নেই। রিমা হাসল। তার হাসিতে তাচ্ছিল্য স্পষ্ট। নয়ন আর রাবেয়া বেগম রাগী চোখে তাকিয়ে আছে রিমার দিকে। রাবেয়া বেগম রাগী গলায় বলল, কি বেহায়া মেয়ে ছেলে দেখেছিস বাবা? অসুস্থ শাশুড়ি সেবা না করে রাস্তার মেয়েদের মতো দাঁত বের করে হাসছে। নয়ন কিছু বলতেই নিয়েছিল। রিমার হুঙ্কারে থেমে গেল সে। হতভম্ব চোখে তাকালো রিমার দিকে। রিমা আগুন চোখে তাকিয়ে আছে তাদের দিকে। মুখ সামলে কথা বলবেন মা। আর কোনোদিনও যদি আপনি আমাকে রাস্তার মেয়েদের সাথে তুলনা করেছেন, আমি নিজের সমস্ত ভদ্রতা ভুলে যাব সেদিন। নয়ন তেরে এসে রিমার গালে চর মেরে দিল। রাগে তার গা কাঁপছে। রাবেয়া বেগম গুনগুন করে কাঁদার অভিনয় করে বলল, দেখ বাবা দেখ, তোর সামনেই তোর বউ আমার সাথে এমন ব্যবহার করে। তুই না থাকলে তো আমার দিকে ফিরেও তাকায় না। নয়ন অসহায় চোখে তাকালো রাবেয়া বেগমের দিকে। রিমা তাচ্ছিল্যের সাথে হাসল। নয়ন রিমার দিকে তাকিয়ে রাগী গলায় বলল, তুমি আমার অসুস্থ মায়ের সাথে এতটা দুর্ব্যবহার করো রিমা? আমি তো ভাবতেই পারছি না। শাশুড়ি তো মা সমান হয়। নিজের মা হলে পারতে তার সাথে এমন ব্যবহার করতে? রিমা রেগে গেল। দাঁতে দাঁত চেপে আঙুল তুলে নয়নকে শাসিয়ে বলল, খবরদার নয়ন, শেষবারের মতো তোমাকে সাবধান করছি। তোমার মাকে কখনো আমার মায়ের সাথে তুলনা করবে না। সে কোনো দিক দিয়েই আমার মায়ের মতো না। তার সমকক্ষ হওয়া তো অনেক দূরের কথা। তুমি এভাবে কথা বলছো কেন রিমা? মায়ের প্রতি এত ক্ষোভ কিসের তোমার? তোমার ঘৃণা দেখে আমি হতবাক হয়ে যাচ্ছি। রিমা হাসল। রাবেয়া বেগমের দিকে তাকিয়ে দেখল সে বিরক্ত চোখে তাকিয়ে আছে তার দিকে। রিমা নয়নের মুখোমুখি দাঁড়িয়ে শান্ত গলায় বলল, তোমার মায়ের প্রতি আমার কোনো ঘৃণা নেই নয়ন। ঘৃণা তো আমার তোমার প্রতি। নয়ন বিস্মিত চোখে তাকালো রিমার দিকে। অবাক হয়ে বলল, কি বলছো তুমি? আমাকে ঘৃণা করো মানে? কি বলছো বুঝতে পারছো কিছু? মাথা ঠিক আছে তোমার? আমার মাথা ঠিকই আছে নয়ন। আগেই বরং আমার মাথা ঠিক ছিল না। তোমার মতো একটা নির্জীব কাপুরুষের উপর ভরসা করেছিলাম। মাথা খারাপ না হলে কেউ এমন বোকামি করে? মুখ সামলে কথা বলো রিমা। তোমার এই ব্যবহার আমি মোটেও সহ্য করব না। কেউ তোমাকে অনুরোধ করছে না নয়ন। সহ্য না হলে না করবে। চাইলে বাসা থেকেও বের করে দিতে পারো। আমার কোনো অসুবিধা নেই। সেই বাহানায় হয়তো অনেকদিন পর হয়তো মন ভরে শ্বাস নিতে পারবো। নয়ন অবাক চোখে তাকিয়ে রইল রিমার দিকে। রিমা রাবেয়া বেগমের দিকে তাকিয়ে বলল, সবাইকে একদিন মরতে হবে মা। আমার মনে হয় আপনারও মৃত্যুর জন্য নিজেকে প্রস্তুত করা উচিত। তুমি আমার মায়ের মৃত্যু কামনা করছো? রিমা নয়নের চোখে চোখ রেখে শক্ত গলায় বলল, যে পুরুষ মানুষ মায়ের মন রক্ষা করার জন্য নিজের স্ত্রী সুখ শান্তির চাবিকাঠি মায়ের হাতে জিম্মি করে দেয়, তার স্ত্রী তো একটু শান্তির আশায় শাশুড়ির মৃত্যু কামনা করবেই নয়ন। এতে এত অবাক হওয়ার কি আছে? সেটাই তো বুঝতে পারছি না। রাবেয়া বেগম হাই হাই করে বলল, কি অলক্ষণে বউ ঘরে তুলেছিস বাবা? দেখ, তোর সামনে তোর মায়ের মৃত্যু কামনা করছে। সুযোগ পেলে তো আমাকে খুনই করে ফেলবে। আমি এখানে থাকবো না। আমাকে গ্রামের বাড়িতে রেখে আয়। আমি নাকি এই মেয়েকে অশান্তিতে রেখেছি। সারাদিন শুয়ে বসে থেকেও বলে কিনা অশান্তিতে আছে। এই অপবাদ আল্লাহ সহ্য করবে না, এই বলে রাখলাম। রাবেয়া বেগম বিলাপ করে কাঁদছে। নয়ন রিমার কথা শুনে হতভম্ব হয়ে গেছে। রিমার মনে তাদের জন্য এত ঘৃণা সে কখনোই বুঝতে পারেনি। মায়ের কান্নায় হুঁশ ফিরল তার। রিমার হাত শক্ত করে চেপে ধরে রাগী গলায় বলল, তোমার কোন সুখটা আমার মায়ের হাতে জিম্মি রেখেছি বলো? এ সংসারে কোন জিনিসের অভাব তোমার? যখন যা চেয়েছ দুহাত ভরে দিয়েছি, তবু এত অভিযোগ তোমার?
আমার মায়ের প্রতি এত ঘৃণা? রিমা জোর করে নয়নের কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। রাবেয়া বেগমের দিকে তাকিয়ে বলল, আমার স্বাধীনতা তুমি তোমার মায়ের হাতে তুলে দিয়েছ নয়ন। এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আমার আমি বলতে কিছু নেই। এই সংসারে আমার কোনো অস্তিত্বই নেই। কোনো কিছু করার আগে তোমার মায়ের অনুমতি প্রয়োজন হয় আমার। প্রতিদিন কি রান্না হবে, কতটুকু রান্না হবে, সব তোমার মা ঠিক করে দেয়। এই সংসারে আমার অস্তিত্ব একজন কাজের মানুষ ছাড়া আর কিছুই নয়। কোনো কিছু খেতে হলেও আমাকে হাজারবার ভাবতে হয়। কখন জানি তোমার মা এসে বলে আমি খেয়ে খেয়ে সংসারের আয় বরকত কমিয়ে ফেলছি। আল্লাহ সহ্য করবে না এই মিথ্যা অপবাদ। খোদার গজব পড়বে তোমার উপরে। আমি কবে তোমাকে খেতে নিষেধ করেছি বৌমা? এত বড় মিথ্যা কথা আমার নামে বলতে লজ্জা করলো না তোমার? আমি কোনো মিথ্যা বলছি না মা, সত্যিটা আপনি আর আপনার ছেলে খুব ভালো করেই জানেন। রাবেয়া বেগম ভেজা চোখে নয়নের দিকে তাকিয়ে অভিযোগের স্বরে বলল, এরপরেও তুই চুপ থাকবি বাবা? তোর বউ আমার নামে এত বড় অপবাদ দিল, আমি নাকি তাকে ঠিকমতো খেতে দেই না। এই বাড়িতে কখনো আমি এমন কিছু করেছি তুই বলতে পারবি? পুরো সংসারই তো তোর বউয়ের হাতে তুলে দিয়েছি, সব নিজের মন মতো চালায়। তবুও আমার উপর এত বড় অপবাদ দিল। তুই আমাকে গ্রামে রেখে আয়, না হলে আমি একাই চলে যাব। রাবেয়া বেগম হাউমাউ করে কাঁদতে লাগল। নয়ন আগুন চোখে রিমাকে দেখছে। রিমের স্পর্ধা দেখে রীতিমতো বাকরুদ্ধ সে। ইচ্ছে করছে এক থাপ্পড়ে গাল লাল করে দিতে, কিন্তু রিমার ধারালো দৃষ্টি আর শক্ত চোয়াল দমিয়ে দিচ্ছে তাকে। শাশুড়ির অভিনয়ে হাসি পেয়ে গেল রিমার। তার মায়াকান্না দেখে হালকা হেসে উপহাস করে বলল, কষ্ট করে আর কাদার অভিনয় করবেন না মা। আপনার ছেলে আপনাকে রেখে কখনোই আমার পক্ষ নিবে না। শুধু শুধু নিজের মূল্যবান চোখের পানি নষ্ট করছেন কেন? তুমি কিন্তু বাড়াবাড়ি করছো রিমা। তোমার সাহস অনেক বেড়ে গেছে। আমার মা অসুস্থ হয়ে বিছানায় নিয়েছে, আর তুমি তার সেবা না করে এখানে দাঁড়িয়ে রসিকতা করছো, মায়ের সাথে সমানে বেয়াদবি করে যাচ্ছ। এর ফল ভালো হবে না রিমা। মনে রেখো, তুমি একদিন শাশুড়ি হবে, তখন তোমার ছেলের বউ যদি তোমার সাথে এমন করে সহ্য করতে পারবে তো? আমার মতো সারা জীবন বেঁচে থাকবে না, তখন এই ব্যবহারের জন্য আফসোস করে মরবে। রিমা হাসল, শাশুড়ির দিকে তাকিয়ে শক্ত গলায় বলল, আমি সেই আফসোসটুকু করতে চাই নয়ন। আমি অপেক্ষা করব তোমার মায়ের মৃত্যুর। রাবেয়া বেগম বিস্ফোরিত চোখে তাকিয়ে এক হাত নিজের মুখে চেপে ধরল। নয়ন হতভম্ব গলায় বলল, রিমা, এত অবাক হচ্ছ কেন নয়ন? তোমার তো এত অবাক হওয়ার কথা না। প্রত্যেকটা মানুষের কাছেই তার নিজের স্বাধীনতা প্রিয়। আমিও আমার নিজের অস্তিত্ব আবার ফিরে পেতে চাই, বুক ভরে শ্বাস নিতে চাই। তোমরা মা ছিলে আমার জীবনটাকে জাহান্নাম করে দিয়েছ। একজন চলে গেলে জাহান্নামের আযাব একটু তো কমবে। এই চাওয়াতে দোষের তো কিছু নেই। তোমার যখন এখানে এতই সমস্যা, তাহলে চলে যাচ্ছ না কেন? যেখানে সুখ শান্তি পাবে সেখানে না হয় চলে যাও। সেই পথ থাকলে তোমার বলার অপেক্ষায় থাকতাম না। অনেক আগে এই জেলখানা থেকে মুক্তি নিয়ে নিতাম। আমার বাবা অনেক টাকা খরচ করে তোমার মায়ের আর তোমার লোভ মিটিয়ে এখানে বিয়ে দিয়েছেন। বৃদ্ধ বাবার ঘাড়ে আর বোঝা হতে চাই না। তাছাড়া তোমরা তো যৌতুকে সব টাকাই গিলে ফেলেছ। আমি হাজার চাইলেও সেই টাকা আর তোমাদের পেট থেকে বের করতে পারবো না। আমি চলে গেলেই আবার অন্য কোনো মেয়ের বাবাকে লুটতে বেরিয়ে পড়বে। সেই সুযোগ আর তোমরা পাবে না। নয়ন আর রাবেয়া বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইল। রিমা তাদের কিছু বলার সুযোগ না দিয়ে দায়সারা গলায় বলল, দেখো নয়ন, আমি সোজাসুজি বলছি, তোমার মায়ের দেখাশোনা আমি করতে পারবো না। প্রয়োজন হলে তার জন্য আলাদা লোক রেখে দাও। আমার কাছ থেকে কোনো কিছুর আশা রেখো না। এসব নিয়ে আমি আর কোনো অশান্তি চাই না। এসব অপ্রিয় সত্যি কথা আমার বলতে ভালো লাগলো, তোমাদের শুনতে মনে হয় খুব একটা ভালো লাগবে না। নয়ন আর রাবেয়া বেগম বলার মতো কিছুই খুঁজে পেল না। রিমা আর চোখে তাকিয়ে নিজের মতো চলে গেল। নয়ন রাগে ফুসফুস করলেও কিছুই বলতে পারল না। মাকে খুশি রাখতে স্ত্রীর সুখ কেড়ে নেয়া কোনো যোগ্য পুরুষের কাজ নয়। একটা মেয়ে নিজের আপনজনকে ছেড়ে অনেক স্বপ্ন নিয়ে স্বামীর ঘরে আসে। তাদের সেই স্বপ্ন অবহেলায় অনাদরে ভেঙে ফেললে তারাও মুখ ফিরিয়ে নেবে, এটাই স্বাভাবিক। যা দেবে তাই ফিরে পাবে, এটাই প্রকৃতির নিয়ম।